আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে হাইড্রা লেকচার 5-এ স্বাগতম। আসো আমরা আজকে হাইড্রার জনন সম্পর্কে পড়ব। তো আসো, হাইড্রার জনন হচ্ছে বেসিক্যালি দুই ধরনের। হাইড্রার জনন বেসিক্যালি কয় ধরনের? দুই ধরনের। যে কোনো প্রাণীর ক্ষেত্রে জনন অলওয়েজ দুই ধরনের হয়, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। তো এখন যৌন জননটা কি? যৌন জননটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের ফলে যে জননটা হয় সেটাকে আমরা বলি যৌন জনন। এখন আসো, আমরা এসএসসিতে পড়ছি শুক্রাণু এবং ডিম্বাণুকে আমরা জনন কোষ বা গেমিট বলি। তাহলে আমরা জনন কোষের নিষেককেও বলতে পারি যৌন জনন, অথবা গেমিটের নিষেককেও আমরা কি বলবো? যৌন জনন বলবো। তাহলে আসো তো, তাহলে যৌন জননটা কি? তাইলে যৌন জননটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর যে নিষেকটা হয়, এই যে যে নিষেক ব্যাপারটা হয়, এটার ফলে যে প্রথম কোষটা তৈরি হয় এটা হচ্ছে জাইগোট। তাহলে এইভাবে এই সিনারিওর মাধ্যমে যে জননটা হয় সেটা হচ্ছে তোমার যৌন জনন। এটাই হচ্ছে যৌন জনন। বুঝতে পারছি কিনা দেখো তো, এটাই হচ্ছে যৌন জনন। এইভাবে করে তাহলে আবার আসো তো, অযৌন জনন কি? তাহলে এক কথায় নিষেক ছাড়া যত ধরনের জনন আছে সবগুলাই হচ্ছে অযৌন জনন। তাহলে আমরা কি এক কথায় বলতে বলতে পারি যে নিষেক ব্যতীত বাকি সব জননকে আমরা কি জনন বলবো বলো তো? বাকি সব জননকে বলবো হচ্ছে আমরা অযৌন জনন। এখন আসো, হাইড্রা দুইভাবে অযৌন জনন করে। একটা হচ্ছে মুকুল সৃষ্টির মাধ্যমে, যেটা আমরা একদম প্রথম ক্লাসে বলছিলাম, এবং এই মুকুলটা কোথ থেকে সৃষ্টি হয় সেটাও আমরা তোমাদেরকে পড়াইছিলাম। ওটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে বিভাজনের মাধ্যমে। একটা কোষ থাকে, সেটা এরকম দৈর্ঘ্য বরাবর ভাগ হইলে অনুদৈর্ঘ্য বিভাজন, আর এরকম প্রস্থ বরাবর ভাগ হইলে অনুপ্রস্থ বিভাজন। তাহলে আবার বলি তো, ওজন জনন কয়ভাবে হয়? দুইভাবে হয়। একটা মুকুল উদ্গম আর একটা হচ্ছে বিভাজন। বিভাজন আবার কয় প্রকার? দুই প্রকার, একটা অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ। আচ্ছা, তাহলে এখন আসো তো, এখানে কমনলি কোনটা হয়? এই মুকুল উদ্গমটাই কমনলি হয়। তাহলে আমরা কি বলতে পারি? মুকুল উদ্গমকে আমরা কি বলতে পারি বলো তো? মুকুল উদ্গমকে আমরা বলতে পারি স্বাভাবিক ওজন জনন প্রক্রিয়া। তাহলে পরীক্ষায় যদি আসে হাইড্রার স্বাভাবিক ওজন জনন প্রক্রিয়া কোনটা, পরীক্ষায় আসবে তাহলে সেটা হচ্ছে মুকুল উদ্গম। কেমন? আরেকটা কথা হচ্ছে, তাহলে এটা কি স্বাভাবিক? এটা যদি স্বাভাবিক হয় তাহলে এটা তো স্বাভাবিক না। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি? তাহলে এটি কি নয়? স্বাভাবিক ওজন জনন নয়। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ওজন জনন নয়। এটা স্বাভাবিক ওজন জনন নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা স্বাভাবিক নইলে এটা কি হয়? এখানে একটা বইয়ে লাইন আছে, এটি দৈবাত সংগঠিত হয়। দৈবাত মানে হচ্ছে হঠাৎ করে হওয়া। এটা অলওয়েজ হয় না, এটা হঠাৎ করে হয়। তাহলে আমরা বলতে পারি এটা দৈবাত সংগঠিত হয়। আচ্ছা, গেল। তাহলে এই হচ্ছে জনন। আমাদের রিটেনের জন্য এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট, যে মুকুল উদ্গম, এই প্রক্রিয়াটা আমাদের পরীক্ষায় আসে। তাহলে আসো, আমরা এখন চলে আসবো মুকুল উদ্গম। তাহলে মুকুল উদ্গম এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা আমাদের পরীক্ষায় আসবে। তাহলে আসো, মুকুল উদ্গমটা কিভাবে হয় দেখো তো। চিত্রটা আঁকতে হবে। তাহলে এভাবে দেখো, 4টা ধাপে আমরা চিত্রটা আঁকতেছি। এটা একটা মাতৃহাইড্রা, এটা একটা মাতৃহাইড্রা। এই যে এগুলো হচ্ছে হাইড্রার কোষিকা। এবার দেখো, এই যে মাতৃহাইড্রার যে বহিত্বকে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, সেই ইন্টারস্টিশিয়াল কোষটা বিভাজিত হয়ে এরকম একটা স্ফীত অংশের সৃষ্টি করবে। এরকম একটা কিসের সৃষ্টি করবে? স্ফীত অংশের সৃষ্টি করবে। তাহলে এটা হচ্ছে একটা স্ফীত অংশ। তাহলে বলো তো, এটা কোত্থেকে হয়েছে? স্ফীত অংশটা কোত্থেকে সৃষ্টি করছে বলো তো? স্ফীত অংশটা ইন্টারস্টিশিয়াল কোষ থেকে হয়েছে। তাহলে মুকুল উদ্গম কোত্থেকে হয় পরীক্ষায় যদি আসে? এটা ইন্টারস্টিশিয়াল কোষ থেকে হয়। আমরা পড়ে আসছি কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। এটা ইন্টারস্টিশিয়াল কোষ থেকে হয়। আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপে কি হচ্ছে দেখো, এটা এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে এরপরে কি হচ্ছে দেখো, তাহলে মাতৃহাইড্রার স্ফীত অংশটা এবার কি হবে? আস্তে আস্তে মুকুলে পরিণত হবে। এটা মুকুলে পরিণত হবে। তাহলে দেখো তো, আমরা চিত্র দেখাচ্ছি তোমাকে। সেই মাতৃহাইড্রাটা এখন এখানে, এটা আস্তে আস্তে দেখো, এই যে এটা আস্তে আস্তে এখান থেকে এভাবে করে একটা মুকুলে পরিণত হয়েছে। এই যে দেখো, এখান থেকে আস্তে আস্তে এভাবে করে একটা মুকুলে পরিণত হয়েছে। কেমন? তাহলে এটা কি সৃষ্টি হয়েছে? আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে মুকুল সৃষ্টি।
এর পরবর্তীতে কি হচ্ছে দেখো তো, আরো সহজ। এর পরবর্তীতে এই যে খেয়াল করো এবার, বলো তো এই যে এই অংশটা হাইড্রা কি, সিলেন্টেরন। তাহলে সিলেন্টেরনের কাজ কি ছিল, যে খাদ্য সার শোষণ এবং রেচন পদার্থ পরিবহন করা। দ্যাট মিনস এই যে এটা যে খাদ্য সারগুলো পরিবহন করতেছে এগুলো এখন কোথায় যাবে বলো তো, মুকুলের মধ্যে ঢুকে যাবে। তাহলে মুকুল কি হবে, ওই মাতৃহাইড্রা থেকে পুষ্টি লাভ করবে, পুষ্টি লাভ করে করে এটা কি হবে, আস্তে আস্তে বড় হবে। তাহলে বড় হলে তখন কি রকম দাঁড়াচ্ছে একটু দেখো তো। তাহলে আসো তো, এবার বড় হলে তখন সেটা কিরকম হচ্ছে, এরকম, এই যে বড় হয়ে গেল এখন, এই যে দেখো এখন, এখন এই যেভাবে করে বড় হয়ে গেল। তাহলে এটা এখন মুকুলটা এখন কি হয়ে গেল বলো তো, পরিণত হয়ে গেল, পরিণত হয়ে গেল। পরিণত হয়ে গেল মানে কি, সে তার মতো, সে বাছার মতো অবস্থা ধারণ করলো। এবার একটা জিনিস একটু খেয়াল করো, তাহলে পরিণত মুকুলে কি কি থাকবে বলো তো। পরিণত মুকুলে দেখো, এই যে পরিণত মুকুলে কি কি আছে দেখো, কোর্সিকা আছে, তারপরে দেহকাণ্ড আছে, সিলেন্টেরন আছে, হাইপোস্টোম আছে, কিন্তু এখানে কোনো পাদচাকতি আছে নাই। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, এখানে কোনো কি নাই, পরিণত মুকুলের মধ্যে কোনো পাদচাকতি নাই। তাহলে এখানে পাদচাকতি থাকে না, এখানে পাদচাকতি থাকে না, খুব ইম্পর্টেন্ট। তাহলে পরিণত মুকুলে কি থাকবে না বলো তো, আবার বলো তো কি থাকবে না, পাদচাকতি থাকবে না। তাহলে এরপরে কি হচ্ছে দেখো তো, এবার এরপরে কি হচ্ছে, এই যে এটা যখন এখন পরিণত হয়ে গেছে, সে আস্তে করে মাতৃহাইড্রা থেকে পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে সে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করবে। কেমন, তাহলে দেখো তো কিভাবে আমরা সেটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই যে আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে এবার দেখো তো, এই যে দেখো এখন দেখো পাদচাকতি সৃষ্টি হয়ে গেছে, এখানে কিন্তু পাদচাকতি ছিল না, এখন পাদচাকতি হওয়ার পর সে আলাদা হয়ে গেছে। এই যে দেখো এখন একটা এই হাইড্রাটা এখন আলাদাভাবে, এই যে দেখো এখন আলাদাভাবে এক্সিট করতেছে। তাহলে এটা কি হাইড্রা লিখবো আমরা বলো তো, এটা লিখবো হচ্ছে আমরা শিশু হাইড্রা। কি লিখবো আমরা এটাকে, এটাকে লিখবো হচ্ছে আমরা শিশু হাইড্রা। এই যেভাবে করে শিশু হাইড্রা হয়ে গেল। তাহলে তাহলে বলো তো এখানে পাদচাকতিটা কখন গঠিত হয়েছে, মাতৃহাইড্রা থেকে পৃথক হওয়ার পরে। তাহলে পাদচাকতি গঠিত হয় কখন বলো তো, আমাদেরকে যদি জিজ্ঞেস করে, তাহলে এখানে পাদচাকতি গঠিত হয়েছে কখন, পাদচাকতি গঠিত হয় মাতৃহাইড্রা হতে বিচ্ছিন্ন হওয়ার পর। ব্যাপারটা বুঝছো কিনা বলো। এবার আসো, যে এই জায়গায়, যে জায়গায় থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি চিন্তা করো একটা গাছ থেকে তুমি একটা পাতা ছিঁড়ে ফেলছো, তাহলে ওই জায়গায় একটা গর্ত বা খাঁজ হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে যে জায়গা থেকে হাইড্রাটা বিচ্ছিন্ন হয়েছে, সেই জায়গায় একটা এরকম গর্ত বা খাঁজ হবে। তাহলে এই জায়গায় একটা কি সৃষ্টি হবে বলো তো, এই জায়গায় একটা খাঁজ সৃষ্টি হবে। তাহলে এই জায়গায় একটা খাঁজ সৃষ্টি হবে, এই যে এই জায়গায় একটা খাঁজ, এই জায়গায় একটা খাঁজ সৃষ্টি হবে, খাঁজ, এরকম একটা খাঁজ সৃষ্টি হবে। তাহলে এখানে দেখো তো আমরা কয়টা চিত্র পাইলাম, একটা, দুইটা, তারপর হচ্ছে তোমার তিনটা, তারপর হচ্ছে চারটা। এই চারটা চিত্র তোমাকে আঁকতে হবে, পরীক্ষায় যখন আসবে এই চারটা চিত্র আঁকতে হবে এবং বর্ণনাগুলো লিখতে হবে। তাহলে আসো, এক নাম্বার চিত্রের জন্য আমরা কি দিব, বর্ণনা, মুকুলোদ্গমের বর্ণনা। তাহলে এক নাম্বার চিত্রে কি হয়েছে, শুরুতে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়েছে, এটা আমরা পারছি। কি হয়েছে, স্ফীত অংশের সৃষ্টি হয়েছে। দুই নাম্বার ধাপে কি হয়েছে দেখো, স্ফীত অংশটি ক্রমান্বয়ে বড় হয়ে কিসে পরিণত হয়, মুকুলে পরিণত হয়। এবং এখানে যা যা হওয়ার কথা, এপিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস সৃষ্টি হয়েছে। এবং মাতৃহাইড্রার যে সিলেন্টেরনটা সেটা কোথায় গেছে, মুকুলের ভিতর ঢুকে গেছে। ফলে এটা আস্তে আস্তে কি হবে, পুষ্টি গ্রহণ করে বড় হবে। তাহলে পুষ্টি গ্রহণ করে বড় হয় এটা আস্তে আস্তে হয়ে এখানে মুখছিদ্র, তারপর হচ্ছে হাইপোস্টোম এবং কোর্সিকা গঠিত হয়। কিন্তু কি গঠিত হয় নাই, পাদচাকতি গঠিত হয় নাই। তাহলে এবার আসো, মাতৃহাইড্রা ও মুকুলের সংযোগস্থলে একটি বৃত্তাকার খাঁজের সৃষ্টি হয়েছে, দেখছো একটা খাঁজের সৃষ্টি হয়েছে। কাজটি ক্রমশ গভীর হয়ে এক সময় মুকুলটি মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপত্য হাইড্রা বিচ্ছিন্ন হওয়ার পর, তাহলে বিচ্ছিন্ন হওয়ার পরেই কি সৃষ্টি হয়, পাদচাকতি গঠিত হয়। এইভাবে করেই সে স্বাধীন জীবনযাপন করে। তাহলে আশা করি তুমি এটা পারবা। এটাই হচ্ছে মুকুল উদ্গম। তাহলে এবার আসো আমরা আরেকটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে এই যে খেয়াল করো, এই যে এখান থেকে দেখো মাতৃহাইড্রা থেকে স্ফীত অংশ হয়ে মুকুল সৃষ্টি পর্যন্ত এতটুকুতে সময় লাগে 2 থেকে 3 দিন। এটা এমসিকিউতে আসবে। তাহলে বলো, হাইড্রার মুকুল সৃষ্টি হতে
হাইড্রার মুকুল সৃষ্টি হতে সময় লাগে কতদিন? 2 থেকে 3 দিন। আচ্ছা, পুরা জায়গাটা মানে পুরা এই যে এখান থেকে শুরু করে একদম এই যে এখান থেকে শুরু করে একদম এতটুকু পর্যন্ত, তার মানে একদম মুকুল সৃষ্টি থেকে শুরু করে একদম মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে? এটা সময় লাগে হচ্ছে 21 দিন অথবা 3 সপ্তাহ। তাহলে এই এমসিকিউটাও আমরা একটু দেখে আসি। দেখো, মুকুল উদ্গম সম্পন্ন হতে সময় লাগে 2 থেকে 3 দিন, আর মুকুল সৃষ্টি ও মাতৃহাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে সময় লাগে কত? 3 সপ্তাহ বা 21 দিন। তাহলে দেখো তো তুমি পারবা কিনা এই ব্যাপারটা, আশা করি পারবা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি, এই ছিল হচ্ছে আমাদের মুকুল উদ্গম। বিভাজন আর কিছু পড়তে হবে না, এবার আমরা চলে আসবো যৌন জননে। তাহলে আসো আমরা যৌন জননে চলে আসি। প্রথমে আসো এই যে যৌন জনন যেটা, তাহলে যৌন জনন এর মধ্যে প্রথমে একটা এমসিকিউ লাগবে, সেটা হচ্ছে হাইড্রা। হাইড্রা এক লিঙ্গ নাকি উভলিঙ্গ? তাহলে অধিকাংশ হাইড্রা হাইড্রা অধিকাংশ কি হয়? এক লিঙ্গ হয়। যদিও তুমি আবার আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, আপনি যখন আমাকে প্রথম ক্লাসে হাইড্রার একটা চিত্র আঁকাইছিলেন সেটাতে তো আপনি উভলিঙ্গ দেখাইছিলেন। এটা মাঝে মাঝে উভলিঙ্গ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক লিঙ্গ, আমাদের মতোই, পুরুষ এবং স্ত্রী দেহ আলাদা আলাদা। তাহলে অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ হয়। হ্যাঁ, তবে কিছু কিছু প্রজাতি উভলিঙ্গ হয়। তাহলে এটা এমসিকিউতে আসলে পারবা কিনা দেখো। এরপরে যে তোমার প্রশ্ন আসতে পারে যে উভলিঙ্গ হওয়ার পরেও হাইড্রা উভলিঙ্গ হওয়ার ফলে কি হওয়ার কথা ছিল? স্বনিষেক হওয়ার কথা ছিল। তাহলে এখন হাইড্রা উভলিঙ্গ হওয়ার পরেও স্বনিষেক ঘটে না। তাহলে হাইড্রা উভলিঙ্গ হওয়ার পরেও কি ঘটে না? স্বনিষেক ঘটে না। হাইড্রা উভলিঙ্গ হওয়ার পরেও স্বনিষেক ঘটে না। কেন স্বনিষেক ঘটে না, এবার প্রশ্ন হতে পারে। তাহলে স্বনিষেক মানে হচ্ছে একই দেহের শুক্রাণু একই দেহের স্ত্রী দেহে যাওয়া। তো এখানে সেটা কেন হচ্ছে না? যখন শুক্রাশয় শুক্রাণু তৈরি করতেছে, একই হাইড্রার স্ত্রী দেহ ডিম্বাণু তৈরি করতেছে না। তাহলে ওই শুক্রাণু তৈরি হয়ে বাধ্য হয়ে আরেকটা হাইড্রার ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, অথবা এই হাইড্রার যখন ডিম্বাণু পরিপক্ক হচ্ছে তখন এই শুক্রাণুটা পরিপক্ক হচ্ছে না, ফলে তাকে বাধ্য হয়ে অন্য আরেকটা হাইড্রার শুক্রাণুর সাথে নিষেক হইতে হচ্ছে। তাহলে এই কথাটা জিজ্ঞেস করে এটার কারণ কি? তাহলে এটার কারণ হচ্ছে জননাঙ্গ সমূহ ভিন্ন ভিন্ন সময়ে পরিপক্কতা লাভ করে। তাহলে বলো তো কেন এটা এখানে স্বনিষেক ঘটবে না? সেটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো, বলো যৌন জননের জন্য কি লাগবে বলছি? যৌন জননের জন্য লাগবে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে আসো, শুক্রাণু এবং ডিম্বাণুকে আমরা কি বলি? গ্যামিট। তাহলে গ্যামিটের বাংলা লিখো একটু। গ্যামিটের বাংলা হচ্ছে জননকোষ। তো জননকোষ কয় ধরনের আছে আমরা তো জানি, 2 ধরনের আছে, একটা শুক্রাণু আর একটা কি? ডিম্বাণু। একটু আমি খুব সুন্দর করে এই টপিকটা খুব ভালো করে বুঝতে হবে তোমাকে। এই টপিকটা একটু পেছালো, যদি না বুঝো ওই সূক্ষ্ম এমসিকিউ গুলো তুমি পারবা না। আচ্ছা, এরপরে দ্বিতীয় কথা, জেনেসিস। এই যে জেনেসিস কথাটা যেখানেই পাবা বায়োলজিতে, জেনেসিস মানে হচ্ছে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া বা সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। তাহলে জেনেসিস মানে কি বললাম দেখো তো? জেনেসিস মানে বললাম হচ্ছে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। তাহলে এখন বলো তো, যৌন জননের জন্য তোমার লাগবে জননকোষ বা শুক্রাণু ডিম্বাণু ছাড়া যৌন জনন হবে না। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? জননকোষ সৃষ্টি করতে হবে। তাহলে জননকোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম কি হবে? ব্যঙ্গে যদি পড়ি, জননকোষ মানে গ্যামেট, জেনেসিস মানে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। তাহলে জননকোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম কি হবে বলো? জননকোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার নাম হবে গ্যামিটোজেনেসিস। বলো কি হবে? গ্যামিটোজেনেসিস। গ্যামিটোজেনেসিস হবে। কথা ভালো করে বুঝবা। এখন দ্বিতীয় কথা, পরীক্ষায় যদি আসে যে গ্যামিটোজেনেসিস কয় ধরনের? গ্যামিটোজেনেসিস 2 ধরনের। কারণ গ্যামিট 2 ধরনের। এই যে গ্যামিট 2 ধরনের, একটা শুক্রাণু একটা ডিম্বাণু। তাহলে এবার আমরা সবাই জানি যে দেখো তো, স্পার্ম শব্দের অর্থ হচ্ছে শুক্রাণু। স্পার্ম শব্দের অর্থ কি?
স্পার্ম শব্দের অর্থ শুক্রাণু। তাহলে এবার গ্যামেটোজেনেসিস কয় প্রকার হবে? দুই প্রকার। তাহলে একটা আমরা অলরেডি মোটামুটি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া, শুক্রাণু তৈরির প্রক্রিয়া, আরটা হচ্ছে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো থেকে এমসিকিউতে আসে পরীক্ষায় বেশি। আরটা হচ্ছে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। তাহলে এখন বলো যে শুক্রাণু মানে হচ্ছে স্পার্ম, শুক্রাণু মানে কি? স্পার্ম। আর জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? স্পারমাটোজেনেসিস। বলো কি বলবো? স্পারমাটোজেনেসিস। তাহলে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে তুমি বলবা হচ্ছে স্পারমাটোজেনেসিস। বলো কি বলবা? স্পারমাটোজেনেসিস। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে তুমি বলবা হচ্ছে স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার? এবার আসো যে ডিম্বাণুকে আমরা ইংরেজিতে কি বলি? উবাম। উবাম মানে হচ্ছে ডিম্বাণু। উবাম মানে কি? উবাম মানে হচ্ছে ডিম্বাণু। তাহলে এখন ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে তুমি কি বলবা? ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে তুমি বলবা হচ্ছে ওজেনেসিস। বলো কি বলবা? ওজেনেসিস। ওজেনেসিস। আবার ওবামোজেনেসিস বলিও না, ওবামোজেনেসিস হবে না, ওজেনেসিস হবে। বলো কি হবে? ওজেনেসিস। ও কথাটা কোথা থেকে আসছে? ওবাম থেকে আসছে। ও কথাটা কোথা থেকে আসছে? ওবাম থেকে আসছে। তাহলে বুঝতে পারছো কিনা দেখো তো, আমি আবার বলতেছি। তাহলে আমরা যে টপিকটা পড়াচ্ছি তোমাকে, বেসিক্যালি এই যে টপিকটা তোমাকে পড়াচ্ছি, স্যারে যে টপিকটা তোমাকে পড়াচ্ছি, যে যৌনজনন। তাহলে যৌনজনন মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি করতে হবে, তার মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুকে গেমিট বলি। তাহলে এটাকে আমরা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলবো। দ্যাট মিনস গ্যামেটোজেনেসিস দুই প্রকার হবে। শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ওজেনেসিস। দেখো কত সহজ। এরপরে আসো যে স্পারমাটোজেনেসিস কিভাবে হচ্ছে, ওজেনেসিস কিভাবে হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কোন জায়গার পড়া জানো? বেসিক্যালি এটা হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞানে মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ের পড়া। কিন্তু আমরা এটা এখানে বুঝাই দিব সুন্দর করে, না বুঝলে তুমি আগাইতে পারবা না। তাহলে আমরা এক পাশে তোমাকে বোঝাবো হচ্ছে স্পারমাটোজেনেসিস, এক পাশে বোঝাবো হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর আরেক পাশে বোঝাবো হচ্ছে ওজেনেসিস, আরেক পাশে বোঝাবো হচ্ছে ওজেনেসিস। তাহলে আমরা তোমাকে দুই পাশে দুইটা জিনিস একসাথে বোঝাই দিচ্ছি। তখন তুমি কোরিলেট করতে পারবা, নাহলে কোরিলেট করতে পারবা না। তখনই তুমি গিয়ে কোরিলেট করতে পারবা। বুঝিও ভালো করে। তাহলে এখন আসো যে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস। তাহলে বলো তো এগুলা কি? এই যে এখানে যে শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হবে, এগুলো জনন কোষ। তাহলে জনন কোষ সৃষ্টি করতে পারবে কোন কোষ? বলো তো? ইন্টারস্টিশিয়াল কোষ। কারণ ইন্টারস্টিশিয়াল কোষের এই ক্ষমতাটা রয়েছে যে সে যে কোনো কোষে পরিণত হতে পারে। তাহলে এবার এই যে এখানে এই যে শুক্রাণু তৈরি হবে, এদিকে যে শুক্রাণু তৈরি হবে, এদিকে যে ডিম্বাণু তৈরি হবে, তাহলে এই শুক্রাণু ডিম্বাণু দুইটাই কার থেকে সৃষ্টি হবে বলো তো? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে সৃষ্টি হবে। ভালো করে খেয়াল করবা। ঠিক সেম এদিকেও ইন্টারস্টিশিয়াল কোষ থেকে সৃষ্টি হবে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে শুক্রাণু তৈরি হবে, এটা স্পারমাটোজেনেসিস, আর ওখান থেকে ডিম্বাণু সৃষ্টি হবে, এটা ওজেনেসিস। এখন আসো, তাহলে বলো তো তুমি যার থেকে সৃষ্টি হয়েছো সে তোমার কে? মা। তাহলে ঠিক একইভাবে শুক্রাণু যার থেকে সৃষ্টি হবে সে কি হবে বলো তো? শুক্রাণু যার থেকে সৃষ্টি হবে সে হবে শুক্রাণু মাতৃকোষ। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয়ে শুক্রাণু মাতৃকোষ তৈরি করবে। ভালো করে খেয়াল করবা। আর এদিকেও সেম, এইখান থেকে এদিকে তৈরি করবে হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ। তাহলে এগুলা কিভাবে হয়েছে? এই দুটা রূপান্তরিত হয়ে হয়েছে। এই যে রূপান্তরিত হয়ে হয়েছে, রূপান্তরিত হয়ে হয়েছে। এদিকেও সেম, রূপান্তরিত হয়ে হয়েছে। এখন ভালো করে খেয়াল করবা, এই যে শুক্রাণু মাতৃকোষ এবং ডিম্বাণু মাতৃকোষ, এখানে বলো তো আমরা কি বলি? এই যে শুক্রাণু ডিম্বাণু এগুলো হ্যাপ্লয়েড, এইগুলো ছাড়া বাকি যা থাকে এগুলো বেশিরভাগ ডিপ্লয়েড কোষ। তাহলে বলো তো এই যে এটা ডিপ্লয়েড ইন্টারস্টিশিয়াল কোষ, এটা ডিপ্লয়েড, তাহলে এটা থেকে এটা ডিপ্লয়েড হবে। কারণ ডিপ্লয়েডটা কতক্ষণ পর্যন্ত হ্যাপ্লয়েড হবে না? দেখি কে বলতে পারবা? ডিপ্লয়েডটা ট্রু এনটা কতক্ষণ পর্যন্ত এন হবে না? যতক্ষণ পর্যন্ত না কি হবে? মিওসিস হবে। মিওসিস হবে। একমাত্র মিওসিস হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়। তার মানে এটা এখন মিওসিস যেহেতু মাঝখানে হয় নাই, তাহলে এটা টু এনই থাকবে।
আচ্ছা, এবার আসো এই শুক্রাণু মাতৃকোষ এখন কি করবে, দেখো এই শুক্রাণু মাতৃকোষ এখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। বলো কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। ঠিক সেম ডিম্বাণু মাতৃকোষও মাইটোসিস প্রক্রিয়ায় কি হবে? বিভাজিত হবে, বিভাজিত হবে। তাহলে এখন বিভাজিত হয়ে সে কি তৈরি করবে? সে তৈরি করবে, এদিকে তৈরি করবে স্পারমাটোগোনিয়া নামক একটা কোষ তৈরি করবে। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। তাহলে এটা মাইটোসিস হলে তো ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, দ্যাট মিন্স এটা 2n। তাহলে এদিকে যেটা তৈরি করবে সেটা হচ্ছে ওগোনিয়া, যেহেতু এটা ওজেনেসিস, তাহলে এখানে এটাও কি হবে? 2n হবে। এবার ভালো করে খেয়াল করবা যে এই যে মাইটোসিস প্রক্রিয়া একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে এরকম। তাহলে এখানে ধরো আপাতত ধরো এরকম স্পারমাটোগোনিয়া বা ওগোনিয়া অনেকগুলা তৈরি হইলো বা চারটা তৈরি হইলো। তার থেকে এখন পরবর্তী শুক্রাণু তৈরিতে যাবে হচ্ছে একজন। যেমন দেখো আমাদের স্কুলে অনেকগুলো স্টুডেন্ট আছে, তো আমাদের যে জেলা পর্যায়ে বিতর্কগুলো হয় বা জেলা পর্যায়ে যে কম্পিটিশনগুলো হয় সেখানে কি তুমি সব স্কুলে সব স্টুডেন্টকে পাঠাই দে? না, যে ক্যাপেবল তাকে পাঠায়, একজনকে পাঠায়। ঠিক সেম এখান থেকেও যে এতগুলা কোষের মধ্যে সবগুলা যাবে না, যে ক্যাপেবল, যে আলটিমেটলি শুক্রাণু তৈরি করতে পারবে বা ডিম্বাণু তৈরি করতে পারবে সেই যাবে। তাহলে এখান থেকে স্পারমাটোগোনিয়া থেকে যতগুলো স্পারমাটোগোনিয়া তৈরি হয়েছে বা যতগুলো ওগোনিয়া তৈরি হয়েছে সেখান থেকে একটা সাইজে বড় হবে, বৃদ্ধি পাবে, সাইজে বড় হবে। ওই যে পরবর্তীতে এটা শুক্রাণু তৈরি করবে, তাহলে এটা একটু কি হইতে হবে? বড় হইতে হবে। এটা একটু বড় হইতে হবে, এটা একটু পুষ্টি তুষ্টি লাভ করে বড় হবে। তাহলে বড় হয়ে এরকম একটা বড় হয়ে যাবে, হ্যাঁ, সাইজে বড় হয়ে যাবে। তাহলে এটা 2n থাকবে, কারণ মিওসিস না হওয়া পর্যন্ত, আমি বললাম মিওসিস না হওয়া পর্যন্ত এটা কি থাকবে বলো? মিওসিস না হওয়া পর্যন্ত এটা 2n থাকবে। তাহলে বৃদ্ধি পাওয়ার পর যে কোষটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে স্পারমাটোসাইট। বলো কি বললাম? স্পারমাটোসাইট। আর এদিকে যে কোষটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে ওসাইট। তাহলে দেখো দুই পাশে সেম, জাস্ট ওই যে স্পার্ম এই কথাগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এখন দেখো তাহলে গেল পরীক্ষা যদি আসে স্পারমাটোসাইট কি রকম হবে তুমি বুঝতে পারতেছো। ডিপ্লয়েড, এই যে ডিপ্লয়েড, এটা কি হবে? ডিপ্লয়েড। ব্যাপারটা সহজ। এবার আসো এই স্পারমাটোসাইট এই কোষটাতে কি হবে জানো? এই কোষটাতে মিওসিস হবে। ঠিক সেম এই যে এখানে ওসাইট যেটা, এই ওসাইট যেটা, এই ওসাইডের মধ্যেও কি হবে? মিওসিস হবে, মিওসিস হবে। তাহলে বলো তো মিওসিস হলে কয়টা কোষ তৈরি হয়? চারটা কোষ তৈরি হয়। এবং যে কোষগুলা, যে চারটা কোষ তৈরি হবে সেগুলোর নাম হবে স্পারমাটিড। বলো কি তৈরি হবে? স্পারমাটিড। তাহলে বলো তো, চোখ বন্ধ করে বলো তো, স্পারমাটিড কয়টি তৈরি হবে? চারটি। এখন স্পারমাটিডের ক্রোমোজোম সংখ্যা কিরকম হবে? হ্যাপ্লয়েড, কারণ মিওসিস হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাহলে এদিকেও চারটা তৈরি হওয়ার কথা, চারটির মধ্যে তিনটি একরকম এবং এগুলাতে হ্যাপ্লয়েডই হবে, আরেকটি আরেক রকম, এবং এটি তো কি হবে? হ্যাপ্লয়েড হবে। এখন তিনটি হচ্ছে নষ্ট কোষ, মানে এগুলাতে সাইটোপ্লাজম থাকবে না, ওগুলা নষ্ট ধরতে গেলে। আর একটা হচ্ছে পরিপক্ক কোষ। এই পরিপক্ক কোষ যেটা, তাহলে এদিকে যদি স্পারমাটিড হয় এদিকে এটার নাম কি হবে? ওটিট। তাহলে পার্থক্যটা কোথায় দেখো? স্পারমাটিড হচ্ছে চারটা কিন্তু ওটিট কয়টা? একটা। আর বাকি যে তিনটা তৈরি হবে, যে একটা একবার মিওসিস হলে চারটা কোষ তৈরি হওয়ার কথা, তাহলে বাকি চারটা হবে পোলার বডি। কি তৈরি হবে? সরি, বাকি তিনটি হচ্ছে পোলার বডি। তাহলে পোলার বডি তিনটি তৈরি হবে এভাবে, কেমন? তাহলে এই যে গেল। এখন এই যে পরবর্তীতে পরবর্তীতে এই স্পারমাটিড থেকে কি তৈরি হবে? শুক্রাণু বা স্পার্ম তৈরি হবে। তাহলে স্পারমাটিড কয়টা ছিল? চারটা। তাহলে শুক্রাণু কয়টা তৈরি হবে? চারটা তৈরি হবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে একবার স্পারমাটোজেনেসিস হলে কয়টা শুক্রাণু তৈরি হয়? একটা শুক্রাণু তৈরি হয় এবং এটা হ্যাপ্লয়েড হবে। তাহলে এখানে আমরা হ্যাপ্লয়েড কোষ কি কি পেলাম? স্পার্ম বা শুক্রাণু পেলাম আর স্পারমাটিড পেলাম, আর বাকি সবগুলা কি কোষ? ডিপ্লয়েড কোষ। এগুলো খুবই সেন্সিটিভলি পরীক্ষায় আসবে, তুমি দেখবে যেগুলো ভুল করতেছো, এগুলো একদম সহজ। তাহলে বলো তো আমরা যে হ্যাপ্লয়েড কোনগুলো পাবো? স্পারমাটিড এবং স্পার্ম। আর এদিকে দেখো এই উঠির থেকে কি তৈরি হবে? উবাম বা ডিম্বাণু তৈরি হবে। তাহলে এটা থেকে তৈরি হবে উবাম বা ডিম্বাণু। তাহলে বলো তো স্পারমাটিড কয়টা ছিল? স্পারমাটিড ছিল, সরি, ওটিড কয়টা ছিল? ওটিড ছিল একটা। তাহলে ওবাম কয়টা হবে? একটা। এবং ওবাম এটাও কি হবে? হ্যাপ্লয়েড হবে। ব্যাপারটা দেখো কত সহজ। তাহলে পরীক্ষায় যদি আসে একবার ওজেনেসিসে কয়টা ডিম্বাণু তৈরি হয়? একটা। একবার স্পারমাটোজেনেসিসে কয়টা শুক্রাণু তৈরি হয়? চারটা। আর কয়টা পোলার বডি তৈরি হয়? তিনটা পোলার বডি তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এখন এই জিনিসটা আমরা আশা করি পারবো। এবার আসো তো বিজ্ঞানীরা কি করছে দেখো এবার। এই যে স্পারমাটিড থেকে স্পার্ম হয়েছে, এই যে শুধু এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্পারমিওজেনেসিস।
বলো এটার নাম কি? এটার নাম হচ্ছে স্পারমিওজেনেসিস। আর স্পারমাটোজেনেসিস কোনটা বলো? তাহলে স্পারমাটোজেনেসিস কোনটা? স্পারমাটোজেনেসিস হচ্ছে এখান থেকে শুরু করে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে শুক্রাণু তৈরি, এটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। আর স্পারমিওজেনেসিস কোনটা? স্পারমাটির থেকে স্পার্ম বা শুক্রাণু তৈরি, এটা হচ্ছে স্পারমিওজেনেসিস। স্যার আপনি এখানে কোনো নাম দিবেন না, ওটির থেকে যে ডিম্বাণু তৈরি হয় না, এটার কোনো আলাদা কোনো প্রসেস বা নাম নাই। তাহলে এতটুকু তুমি পারবা কিনা দেখো। তাহলে এখানে তোমার কি কি আসবে এবার? তাহলে তুমি এগুলা পারবা যে ইন্টারস্টিশিয়াল কোষ পরিণত হয়ে কি কোষ তৈরি হয়, তারপরে কোনটা ডিপ্লয়েড কোনটা হ্যাপ্লয়েড, তারপরে হচ্ছে মিওসিস কোন কোষে হয়, স্পারমাটোসাইটে হয় অথবা ওসাইটে হয়, তারপরে পোলার বডি কোন ধরনের, হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, এগুলো পরীক্ষায় আসবে। তাহলে এবার আসো আমরা এখানে একটা লাইন লিখে দিই তোমাকে। সেটা হচ্ছে দেখো তো এখানে কি কি তৈরি হয়েছে। দেখো প্রথমে তৈরি হয়েছে গুনিয়া। প্রথমে কি তৈরি হয়েছে রে? প্রথমে কি তৈরি হয়েছে বলো? প্রথমে কি তৈরি হয়েছে? গুনিয়া। গুনিয়া মানে স্পারমাটোগোনিয়া, এই যে ওদিকেও গুনিয়া। তারপর কি তৈরি হয়েছে বলো তো? তারপর তৈরি হচ্ছে স্পারমাটোসাইট। কি তৈরি হয়েছে বলো তো? স্পারমাটোসাইট। তারপর তৈরি হচ্ছে স্পারমাটোসাইট। তারপর তৈরি হচ্ছে স্পারমাটোসাইট। তাহলে গুনিয়া থেকে কি তৈরি হলো? সাইট তৈরি হলো। এবার সাইটের পরে কি তৈরি হয়েছে দেখো তো? সাইটের পরে তৈরি হয়েছে স্পারমাটিড আর ওদিকে ওটিট। তাহলে বলো তো সিরিয়ালটা দেখো তো, সিরিয়ালটা কি? গুনিয়া সাইট টিট। প্রথমে গুনিয়া, স্পারমাটোগোনিয়া ওগোনিয়া, তারপর সাইট স্পারমাটোসাইট ওসাইট, তারপর টিট স্পারমাটিড ওটিট। তার মানে আমরা যে সিরিয়ালের কথা বলতেছি, তাহলে সিরিয়ালটা হচ্ছে কিরকম? সিরিয়ালটা হচ্ছে গুনিয়া সাইট টিট। প্রথমে গুনিয়া হবে, গুনিয়া থেকে সাইট হবে, সাইড থেকে কি হবে বলো? সাইড থেকে টিট হবে। এখন ব্যাপারটা তো বুঝতেই পারছো যে এদিকে হইলে স্পারমাটোসাইট আর ওদিকে হইলে ওসাইট, এদিকে হলে স্পারমাটোগোনিয়া ওদিকে হলে ওগোনিয়া, এদিকে হলে স্পারমাটিড এদিকে হলে ওটিট। তাহলে এই ব্যাপারটা আশা করি তুমি বুঝতে পারছো, এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। তাহলে এগুলা সিরিয়ালগুলা যাতে বল না হয় তোমার এখান থেকে নিচের কোন ক্রমটি সঠিক, নিচের কোন ক্রমটি সঠিক নয়, এইভাবে বলেও পরীক্ষায় আসে। তাহলে গেল। তাহলে এখন আমাদের কি তৈরি হইলো? যে আমাদের তৈরি হইলো শুক্রাণু ডিম্বাণু, এগুলো সব তৈরি হয়ে গেল। তাহলে এখন এখন কি করতে হবে দেখো। এখন কি করতে হবে দেখো, এই শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার পর এখন নিষেক হবে। তাহলে এদিকে দেখো খেয়াল করো, এক নম্বরে কি হইলো? এক নম্বরে গেমেটোজেনেসিস হইলো। এক নম্বরে হইলো গেমেটোজেনেসিস। তাহলে গেমেটোজেনেসিস আবার কয় ধরনের হইলো? দুই ধরনের। একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর একটা হচ্ছে ওজেনেসিস। তাহলে একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, আরটা হলো ওজেনেসিস। গেল। গ্যামেটোজেনেসিসের পরে গ্যামিট যখন তৈরি হয়ে গেল, তারপর এবার কি হবে? দুজনের মধ্যে নিষেক হবে। তো নিষেকের ফলে কি সৃষ্টি হবে বলো তো? এবার নিষেকের ফলে জাইগোট হবে। তাহলে দেখো তো আমরা কিভাবে দেখাচ্ছি তোমাকে। ধরো এটা হচ্ছে টেস্পার বা শুক্রাণু, আর এটা হচ্ছে একটা ওবাম বা ডিম্বাণু। তাহলে ভালো করে খেয়াল করো যে দুইজনের মধ্যে এখন কি হবে দেখো, দুইজনের মধ্যে এখন নিষেক হইল, এই যে নিষেক। তাহলে নিষেকের ফলে প্রথম যে কোষটা তৈরি হইল এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে জাইগোট। এটার নাম কি? এটার নাম হচ্ছে জাইগোট। এবং এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে নিষেক। নিষেকের ফলে জাইগোট তৈরি হলো, তাই না? এখন একটু খেয়াল করো এবার যে এই জাইগোটটা এবার পরবর্তীতে আস্তে আস্তে বিভাজিত হয়ে একটা আমাদের মতো দেহ তৈরি করে ফেলবে। সেটা হাইড্রার ক্ষেত্রে হাইড্রার দেহ, মানুষের ক্ষেত্রে মানুষের দেহ তৈরি করবে। তাহলে এই জাইগোটটা এখন বিভাজিত হবে একটা কোষ থেকে। এবার কি করবে? এখানে মাইটোসিস হবে, মাইটোসিস কোষ বিভাজন হবে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে জাইগোটে কোন কোষ বিভাজন হয়? মাইটোসিস বিভাজন, কারণ এটা দেহকোষ। কেমন? তাহলে মাইটোসিস হলো। তাহলে এখানে যে মাইটোসিসটা হয় এটাকে বিজ্ঞানীরা সুন্দর একটা নাম দিয়েছে। এখানে মাইটোসিস একবার হয় না, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম পর্যায়ক্রমিক মাইটোসিস হয়, ধাপে ধাপে মাইটোসিস হয়। এটাকে বলা হয়, এই পর্যায়ক্রমিক যে মাইটোসিস এটাকে বলা হয়, বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছে হচ্ছে ক্লিভেজ। তাহলে বা সম্বেদও বলে, বাংলায় এটাকে সম্বেদ বা ক্লিভেজ বা সম্বেদ বলে, সম্বেদ বলে। তাহলে ক্লিভেজ বা কি বলে? সম্বেদ। তাহলে পরীক্ষায় আসবে যে ক্লিভেজ কি জিনিস। তাহলে জাইগোটের পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজনকে আমরা কি বলবো? ক্লিভেজ বলবো। তাহলে এটাকে আমরা বুঝলাম, এই ক্লিভেজ কথাটা আমরা বুঝলাম, এই ক্লিভেজ বা সম্বেদ বুঝলাম।
তাহলে ক্লিভেজের পরে এখন দেখো এই জায়গাটা তো আরেকটা কোষ থাকবে না, এখন কি হয়ে যাবে, সে এরকম একাধিক কোষ হয়ে যাবে, মানে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম একাধিক একটা কোষের গুচ্ছ তৈরি করে ফেলবে। এই কোষের গুচ্ছটাকে বিজ্ঞানীরা নাম দিছে কি, দেখো সুন্দর একটা নাম দিছে, এই কোষের গুচ্ছটাকে নাম দিছে হচ্ছে বিজ্ঞানীরা মরুলা। কি নাম দিছে? মরুলা। তাহলে মরুলা থেকে আমরা 2টা এমসিকিউ লিখে দিচ্ছি, দেখো মরুলা কিরকম, ভিতরে ফাঁপা নাকি নিরেট? নিরেট। এবং মরুলা কি একটা কোষপিণ্ড, একটা কোষের গুচ্ছ, কোষপিণ্ড বা কোষ গুচ্ছ। আর পরীক্ষায় আসবে এই মরুলা কার থেকে সৃষ্টি হয়? জাইগোট থেকে সৃষ্টি হয়, অথবা ক্লিভেজের ফলে কোনটি সৃষ্টি হয়? মরুলা সৃষ্টি হয়। কত সহজ। এরপর আসো তো যে মরুলাটা আবার কি হবে, দেখো এই মরুলাতে এখানে এরা কোষগুলা নিরেটভাবে আছে, এলোমেলোভাবে আছে। এখন তারা কি করবে দেখো তো, এই কোষগুলা সবগুলা সুন্দর করে মাঝখানে একটা খালি জায়গা রেখে তারা এভাবে চারপাশে নিজেদেরকে সজ্জিত করবে। দেখো তারা এভাবে চারপাশে নিজেদেরকে সজ্জিত করবে, এই যে সজ্জিত করলো। তাহলে এটা একটা এক স্তর বিশিষ্ট একটা কোষ হয়ে গেল। এক স্তর বিশিষ্ট কোষকে বিজ্ঞানীরা নাম দিছে কি জানো? ব্লাস্টোলা। বলো কি নাম দিছে? ব্লাস্টোলা। তাহলে আবার বলো যে মরুলা কিসে পরিণত হয়? মরুলা ব্লাস্টোলাতে পরিণত হয়। বলো মরুলা কিসে পরিণত হয়? মরুলা ব্লাস্টোলাতে পরিণত হয়। মরুলা ব্লাস্টোলাতে পরিণত হয়। এখন এই ব্লাস্টোলা, তাহলে পরীক্ষায় আসবে ব্লাস্টোলা কিরকম, এমসিকিউতে আসবে ব্লাস্টোলা হচ্ছে একটা একস্তরী কোষের স্তর। এবং এই মরুলাতে খেয়াল করবা, এই মরুলাতে ভিতরে যে একটা গহ্বর রয়েছে, এই যে ভিতরে যে গহ্বরটা রয়েছে এটার নাম কি? পরীক্ষায় আসবে এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। বলো আমার মুখে মুখে বলো। তাহলে পরীক্ষায় আসবে যে ব্লাস্টোলাতে যে গহ্বরটা রয়েছে এটার নাম কি? তাহলে ব্লাস্টোলাতে যে গহ্বরটা রয়েছে, ব্লাস্টোলাতে যে গহ্বরটা রয়েছে এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। দ্বিতীয় কথা যে এই ব্লাস্টোলাতে এখানে অনেকগুলো কোষ আছে, তাহলে প্রতিটি কোষকে কি বলা হয়? তাহলে প্রতিটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রতিটি কোষকে আমরা কি বলবো? ব্লাস্টোমিয়ার বলবো। তাহলে পরীক্ষায় আসবে যে ব্লাস্টোলার প্রতিটি কোষকে কি বলা হয়? ব্লাস্টোলার প্রতিটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। পারবা কিনা দেখো। তাহলে গেল। এবার আসো এই ব্লাস্টোলাটা এখানে বসে থাকবে না, এই ব্লাস্টোলাটা আবার কি হবে দেখো, এই ব্লাস্টোলাটা হচ্ছে এই ব্লাস্টোলাটা হচ্ছে আবার এই ব্লাস্টোলাটা হচ্ছে আবার দেখো কি হবে, সে এখন দ্বিস্তরী হয়ে যাবে। তাহলে দেখো মাঝখানে এটা হচ্ছে মেসোগ্লিয়া, আমরা সবাই জানি, এগুলো আগেও তোমাদেরকে বারবার বলে আসতেছি। বাইরে যে কোষস্তর, বাইরে যে কোষস্তর এটা হচ্ছে একটোডার্মিস। বাইরে যে কোষস্তর, বাইরে যে কোষস্তর এটা হচ্ছে একটোডার্মিস। বাইরে যে কোষস্তর এটা কি বলে? এটা হচ্ছে একটোডার্মিস। আর ভিতরে যে কোষস্তর এটার নাম কি? এটা হচ্ছে এন্ডোডার্মিস বা গেস্ট্রোডার্মিস। তাহলে এভাবে কয় স্তরী হয়ে গেছে, এখন এক স্তরী থেকে সে কি হয়ে যাবে? আরও পরিপক্ক হয়ে দ্বিস্তরী হয়ে যাবে। এভাবে দ্বিস্তরী হয়ে গেল। তাহলে এই যে দ্বিস্তরী যে দশাটা সে তৈরি করছে এটার নাম হচ্ছে গ্যাস্ট্রোলা। বলো এটার নাম কি? গ্যাস্ট্রোলা। তাহলে এটা এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রোলা। এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রোলা। এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রোলা। খেয়াল করবা। তাহলে আবার পরীক্ষায় আসবে গ্যাস্ট্রোলা এটা কয় স্তরী বলো তো? হাইড্রার ক্ষেত্রে এটা কয় স্তরী? দ্বিস্তরী। আর মানুষের ক্ষেত্রে এটা 3 স্তরী। তাহলে আবার বাকিগুলা কি তোমাকে দেখাইতে হবে? এগুলো তো তুমি পারবা স্যার, এগুলো তো তুমি পারবা। বাইরের এটা একটু ডাল, ভিতরের এটা এন্ডোডার্ম বা গেস্ট্রোডার্ম, আর মাঝখানে এটা কি? মেসোগ্লিয়া। এভাবে তো। এবার একটু খেয়াল করো এটা চারপাশে, এবার একটু খেয়াল করো এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে গ্যাস্ট্রোলার চারপাশে এরকম একটা কাটা কাটা, এরকম একটা কাটা কাটা প্রাচীর রয়েছে। তাহলে এই যে এই প্রাচীরটাকে আমরা কি বলবো? তাহলে গ্যাস্ট্রোলার চারপাশে যে কণ্টকময় প্রাচীর রয়েছে, কিময়? কণ্টকময়, কাটা কাটা কণ্টকময় যে প্রাচীরটা রয়েছে, কণ্টকময় যে প্রাচীরটা রয়েছে এটার নাম কি? এই কণ্টকময় প্রাচীরটার নাম হচ্ছে সিস্ট। তাহলে বলো তো কণ্টকময় প্রাচীরটার নাম কি? কণ্টকময় প্রাচীরটার নাম হচ্ছে সিস্ট। বুঝতে পারছো কিনা বলো? তাহলে কণ্টকময় প্রাচীরটা হচ্ছে সিস্ট। এবার কি হবে দেখো, এই গ্যাস্ট্রোলাটা পরবর্তীতে এবার এভাবে করে সুন্দর একটা ছোট হাইড্রার ব্রণ তৈরি করে ফেলবে। এই যে এরকম একটা ছোট হাইড্রার ব্রণ তৈরি করে ফেলবে। এই যে এরকম একটা ছোট হাইড্রার ব্রণ তৈরি করে ফেলবে।
এই যে এরকম করে একটা হাইড্রার বর্ণ তৈরি করে ফেলবে। তাহলে এটাকে আমরা কি বলবো এখন? এটাকে বলবো হচ্ছে আমরা হাইড্রোলা। বলো এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা হাইড্রোলা। হাইড্রোলা। এভাবে করে একটা নতুন হাইড্রা জন্ম নিয়েছে। তাহলে বলো তো নিষেকের ফলে জাইগোট তৈরি হয়েছে। তাহলে জাইগোটটা কি হয়েছে বলো তো এবার? এই যে জাইগোটটা কি হয়েছে বলো? জাইগোটটা কি হয়েছে বলো? জাইগোটটা কি তৈরি করলো? মোরোলা তৈরি করলো। মোরোলা থেকে কি তৈরি হলো বলো? ব্লাস্টোলা তৈরি হলো। পরীক্ষায় আসবে এগুলা। ব্লাস্টোলার পরে কি তৈরি হলো আলটিমেটলি বলো? ব্লাস্টোলার পরে আলটিমেটলি কি তৈরি হলো? গেস্টোলা তৈরি হলো। ব্লাস্টোলার পরে আলটিমেটলি কি তৈরি হলো বলো? গেস্টোলা তৈরি হলো। তাহলে ব্লাস্টোলার পরে গেস্টোলা তৈরি হলো। তাহলে গেস্টোলা তৈরি হবে। গেস্টোলা তৈরি করলো। গেস্টোলার পরে কি তৈরি করলো বলো? গেস্টোলার পরে তৈরি করছে হাইড্রোলা। গেস্টোলার পরে কি তৈরি করছে? হাইড্রোলা তৈরি করছে। এভাবে করে এই ধাপগুলা সৃষ্টি হয়েছে। তাহলে পারবো? তাহলে আবার বলো তো এই যে নিষেকের ফলে যে জাইগোটটা গঠিত হয়েছে, সেই জাইগোটের পরে যা হয়েছে এগুলাকে বলবো আমরা হচ্ছে পরিস্ফুটন। পরিস্ফুটন মানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 3 নাম্বার আমরা কি বলবো? পরিস্ফুটন। 3 নাম্বার বলবো হচ্ছে আমরা পরিস্ফুটন। তাহলে পরিস্ফুটনের কয়টা ধাপ আমাকে যদি জিজ্ঞেস করে? পরিস্ফুটনে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে মোরোলা, তারপর হচ্ছে ব্লাস্টোলা, তারপর হচ্ছে গ্যাস্ট্রোলা, তারপর কি হয়েছে? তারপর হচ্ছে হাইড্রোলা। এই হচ্ছে আমাদের যৌন জননের এই ধাপগুলো। তাহলে আমরা এগুলা পারবো। এখন আসো যে এই শুক্রাণুটা ডিম্বাণুর কাছে নিষেকের জন্য আসে। দেখো ডিম্বাণু হচ্ছে নিশ্চল। ডিম্বাণু কিরকম? ডিম্বাণু হচ্ছে নিশ্চল, আর শুক্রাণু হচ্ছে সচল। এগুলার কাহিনী আমরা পড়াবো পরে। তাহলে এই শুক্রাণু ডিম্বাণুর কাছে কি হয়? আসে নিষেকের জন্য। তো কতক্ষণের মধ্যে এই শুক্রাণুটা ডিম্বাণুর কাছে পৌঁছাতে না পারলে শুক্রাণুটা নষ্ট হয়ে যাবে? 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা উত্তর তোমার লাগবে। তাহলে আসো আমরা এখানে এই যে তোমার ব্যাপারটা যদি আমি তোমাকে একটু বলি। এই যে দেখো যৌন জননের মধ্যে আমরা এগুলা পড়াইছি তোমাকে। যৌন জননে কি হচ্ছে দেখো? যৌন জননে গেমিটোজেনেসিস হচ্ছে, স্পারমাটোজেনেসিস ওজেনেসিস, তারপর নিষেক হচ্ছে, তারপর পরিস্ফুটন হচ্ছে। পরিস্ফুটনের মধ্যে মরুলা, ব্লাস্টোলা, গেস্ট্রোলা, তারপরে কি বলতো? তারপরে হচ্ছে হাইড্রোলা। এই যে তারপরে হাইড্রোলা গেল। এবার এই যে তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে শুক্রাণু বিনষ্ট হয়ে যাবে। তারপর জাইগোট, মোরোলা, ব্লাস্টোলা, গেস্টোলা, দেন হাইড্রোলা। তাহলে আমরা পারবো আশা করি। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের যে তোমার জনন। এখন আমরা চলে আসবো আরেকটা টপিকের মধ্যে। আসো সেই টপিকটা হচ্ছে যে হাইড্রার শ্রমবন্টন। হাইড্রার শ্রমবন্টন। শ্রমবন্টন। তাহলে কথা খেয়াল করবা, হাইড্রার শ্রমবন্টন। তাহলে দেখো শ্রম মানে কাজ, বন্টন মানে ভাগ করে নাও। তাহলে শ্রম বন্টন মানে হচ্ছে এক একটা কাজ এক একজনের মধ্যে ভাগ হয়ে যাবে। দেখো আমি যদি সব কাজ একসাথে করি তাহলে এটা আমার উপর প্রেশার হয়ে যায়। তো আমরা যখন এক একজন এক একটা কাজ ভাগ করে নিব তখন এটা কি হয়? সুবিধা হয় সবার জন্য। তাহলে যে শ্রম বন্টন মানে হচ্ছে শারীরবৃত্তীয় কার্যাবলীর পরীক্ষায় আসে ক নাম্বার প্রশ্নে, যে শারীরবৃত্তীয় কার্যাবলীর সুষম বন্টন। কেমন? আমি সংক্ষেপে বললাম। আর শ্রম বন্টন এটা বিভিন্ন পর্বের মধ্যে দেখা যায়, তবে সর্বপ্রথম এটা লক্ষ্য করা যায় কোথায়? নিডারিয়া পর্বের প্রাণীতে। তাহলে শ্রম বন্টন সর্বপ্রথম দেখা যায় কাদের? দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীদের। এটা সর্বপ্রথম কাদের দেখা যায়? নিডারিয়া পর্বের দেখা যায়। এটা সর্বপ্রথম দেখা যায় হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের। এটা নিডারিয়া পর্বের প্রাণীদের সর্বপ্রথম দেখা যায়। ক্লিয়ার?
তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আসো, এই যে আমরা যে শ্রমবন্টনের কথা বলতেছি, এই শ্রমবন্টন হচ্ছে দুই ধরনের। তাহলে শ্রমবন্টন কয় ধরনের বললাম বলো? শ্রমবন্টন হচ্ছে দুই ধরনের। শ্রমবন্টন হচ্ছে দুই ধরনের। শ্রমবন্টন হচ্ছে দুই ধরনের। কেমন? কি কি এবার? এক নাম্বার হচ্ছে কোষভিত্তিক শ্রমবন্টন, কোষভিত্তিক। আরেকটা শ্রমবন্টন হচ্ছে আঙ্গিক শ্রমবন্টন। তাহলে শ্রমবন্টন আমরা দুই ধরনের পাইলাম, একটা হচ্ছে কোষভিত্তিক আর একটা হচ্ছে আঙ্গিক। এখন আসো, এই টপিকটা আমাদের পরীক্ষায় আসে। তাহলে এটা দেখো, আমি স্যারে লিখে দিচ্ছি, রিটেন 5 স্টার লিখে দিচ্ছি আপাতত, এটা পরীক্ষায় মাঝে মাঝে দেয়। তাহলে সুন্দর করে কাকে বলে লিখতে হবে, কোথায় সর্বপ্রথম দেখা যায় সেটা বলতে হবে, তারপর বলতে হবে হচ্ছে যে শ্রমবন্টন দুই ধরনের এবং সেগুলো ব্যাখ্যা করতে হবে। তাহলে আসো, কোষভিত্তিক মানে কি? হাইড্রার দেহে কি এক ধরনের কোষ? না, হাইড্রার দেহে 7 ধরনের কোষ পাইছি আমরা। তাহলে এই সবগুলা কোষের তোমাকে কি লিখতে হবে? কাজ লিখতে হবে। দ্যাট মিনস এক একটা কাজ, এক একটা কোষ এক এক ধরনের কাজ করতেছে, তাহলে কাজগুলো ভাগ হয়ে যাচ্ছে। আঙ্গিক শ্রমবন্টন, তাহলে হাইড্রার দেহে কোষিকা আছে, সিলেন্টেরন আছে, হাইপোস্টোম আছে, দেহখণ্ড আছে, পাদচাকতি আছে, এরকম এক একটা অঙ্গ এক একটা কাজ করতেছে, এক এক ধরনের কাজ করতেছে, তাহলে ওগুলা আঙ্গিক শ্রমবন্টন। তাহলে আসো, আমরা কোষভিত্তিক শ্রমবন্টনে আমাদেরকে কি কি লিখতে হবে? এক নম্বরে লিখতে হবে আমাদের নিউরোসাইটের কাজ, ওই যে নিষ্পয়সা সংগ্রহই লক্ষ্য দিয়ে পড়াইছিলাম। তাহলে নিউরোসাইটের কাজ আমি আর লিখে দিচ্ছি না, যেহেতু পড়াইছি, তুমি লিখবা সুন্দর করে পরীক্ষায় আসলে। আহার, চলন, আত্মরক্ষা। তারপর 2 নাম্বার জনন কোষ, তাহলে জনন কোষের কাজ তুমি পারো, যৌন জনন। হ্যাঁ, পয়সা, তাহলে পেশি আবরণী কোষ, তাহলে পেশি আবরণী কোষের কাজ অন্তত তুমি 2টা লিখবা, একটা হচ্ছে দেহাবরণ সৃষ্টি করা, আর একটা হচ্ছে তোমার কি পেশির মতো সংকোচন প্রসারণ হতে পারে। আচ্ছা, স্নায়ুকোষ, তাহলে স্নায়ুকোষ কি করে বলো তো? উদ্দীপনা পরিবহন করে। আর সংবেদী কোষ কি করে বলো তো? সংবেদী কোষ উদ্দীপনা কি করে বলো? উদ্দীপনা গ্রহণ করে। তারপর গ্রন্থিকোষ, তাহলে বলো তো গ্রন্থিকোষ কি করে? গ্রন্থিকোষ হচ্ছে খাদ্য গলাধকরণ, কোনো কিছুর সাথে লেগে থাকা, বাসিয়ে রাখা, গ্লাইডিং চলন সম্পন্ন করা, এগুলা করে। আর ইন্টারস্টিশিয়াল কোষ 3টা কাজ করে, মুকুলোদ্গম, পুনরুৎপত্তি এবং কি? পুনরুৎপত্তি এবং যে কোনো কোষে পরিণত হতে পারে, এবং যে কোনো কোষে পরিণত হতে পারে। আরেকটা কোষ তোমাকে বলতে হবে, সেটা হচ্ছে পুষ্টিকোষ। কারণ আমরা বলতো যে অন্তত্বকের পেশিয়াবরণী কোষকে বা এন্ডোডার্মিসের পেশিয়াবরণী কোষকে আমরা পুষ্টিকোষ বলছিলাম। তাহলে পুষ্টিকোষের কাজ কি? আমি ডিরেক্টলি আমার লেকচারে বলি নাই, তবে এখন বলতেছি। তাহলে পুষ্টিকোষের কাজ হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক করা। এটা আমি কিন্তু পড়াইছি, কিন্তু ডিরেক্টলি লিখে দিই নাই আর কি। তাহলে অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? পুষ্টিকোষ বা অন্তত্বকের পেশিয়াবরণী কোষে। তার মানে এটার কাজ আমরা কি লিখতে পারি? অন্তঃকোষীয় পরিপাক করে এটা। তাহলে গেল, এই কাজগুলো তুমি সবগুলা লিখবা, দেখিও আবার বলে যাবো। এই সবগুলার কাজ তোমাকে এখানে লিখতে হবে। গেল, এবার আসো আঙ্গিক শ্রমবন্টন। তাহলে আঙ্গিক শ্রমবন্টনে তুমি কি লিখবা? আঙ্গিক শ্রমবন্টনে তুমি প্রথমে কোষিকার কাজ লিখবা, ধরো আহার, চলন, আত্মরক্ষা। তারপর তুমি মুখছিদ্রের কাজ লিখবা বা হাইপোস্টোমের কাজ লিখবা, এটা কি করে? খাদ্য গ্রহণ এবং বর্জ্য নিষ্কাশন করে। তারপর তুমি লিখবা হচ্ছে যে দেহকাণ্ডের কাজ। দেহকাণ্ডের কাজ আমরা জানি, মুকুল এবং জননাঙ্গ ধারণ করে। তারপর হচ্ছে তোমার দেহকে বাঁকিয়ে চলনে সাহায্য করে। তারপর হচ্ছে তোমার পুনরুৎপত্তিতে সাহায্য করে। তারপর তুমি দেহকাণ্ডের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এটা সিলেন্টেরন। তাহলে সিলেন্টেরনের কাজটা খুবই ইম্পর্ট্যান্ট, তুমি পারবা। সিলেন্টেরনের কাজ হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, খাদ্যসার শ্বসন এবং রেচন পদার্থ পরিবহন করবে। আর হচ্ছে তোমার পাদচাকতি। তাহলে পাদচাকতি কি করবে? বুদবুদ সৃষ্টির মাধ্যমে কোনো কিছুর সাথে না ভাসিয়ে রাখবে, তারপরে আঠালো রসকরণের মাধ্যমে কোনো কিছুর সাথে লেগে থাকবে, কণপথ সৃষ্টির মাধ্যমে গ্লাইডিং চলন সম্পন্ন করবে। এই হচ্ছে আমাদের শ্রমবন্টন টপিকটা, এটা আশা করি তুমি আসলে পারবা। এবার আসো, শ্রমবন্টনের পরে আমাদের লাস্ট টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে যে মৃতজীবিতা। মৃতজীবিতাকে আমরা ইংরেজিতে কি বলবো জানো? ইংরেজিতে বলবো হচ্ছে সিম্বায়োসিস। এই টপিকটা আমরা পড়বো এখন, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, এটা রিটেন 7 স্টার পরীক্ষায় আসে, মৃতজীবিতা বর্ণনা করতে হবে। আবার খুব সিনসিয়ারলি এটা বেশি আসে হচ্ছে খ নাম্বার প্রশ্ন, মৃতজীবিতা বলতে কি বুঝো? ভালো করে খেয়াল করবা। তাহলে আসো, এই যে আমি বোঝানোর জন্য এভাবে বলি তোমাকে, যে এরকম করে একটা হাইড্রা আছে,
তাহলে এই হাইড্রাটা হচ্ছে একটা সবুজ হাইড্রা। সহজ ব্যাপারটা। তাহলে সবুজ হাইড্রার নাম কি তোমরা পড়ছো প্রথম ক্লাসে, হাইড্রা ভিরিডিসিমা। তাহলে সবুজ হাইড্রার নাম কি বলো তো? হাইড্রা ভিরিডিসিমা। গেল। এরপর আসো, এই হাইড্রার উপর এখন আশ্রয় নেবে, এই হাইড্রার গেস্ট্রোডার্মিসের উপর আশ্রয় নেবে হচ্ছে একটা শৈবাল। ওই যে পানিতে কিছু বাসমান পাতা থাকে, এগুলা শৈবাল। তাহলে এটার উপর আশ্রয় নেবে, এটার গেস্ট্রোডার্মিসে আশ্রয় নেবে হচ্ছে, এখানে দেখো এই যেটার ভিতরে আশ্রয় নেবে হচ্ছে, এটার ভিতরে আশ্রয় নেবে হচ্ছে এরকম একটা শৈবাল। এই যে ধরো এটা একটা শৈবাল, এই যে পাতার মতো করে দিছি, এটা একটা শৈবাল। তাহলে গেস্ট্রোডার্মিসের মধ্যে এখানে যে গ্যাস্ট্রোডার্মিস আছে, এই যে গ্যাস্ট্রোডার্মিস যেগুলো আছে, এই গ্যাস্ট্রোডার্মিসের সাথে এটা আশ্রয় নেবে এভাবে করে। তাহলে এখন আমরা এখানে যেটা বললাম এই ব্যাপারটা কি, তাহলে এটা হচ্ছে এককোষী সবুজ শৈবাল। এককোষী কিরকম? সবুজ শৈবাল। তো শৈবাল মাত্রই এক কি হয়, সবুজ হয়, কারণ শৈবাল তোমরা জানো শৈবাল হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সবসময়। তাহলে এই এককোষী সবুজ শৈবালকে কি বলা হয় জানো? এখানে একটা নাম আছে, এই এককোষী সবুজ শৈবালের নাম হচ্ছে জুক্লোরেল্লা। বলো কি বললাম? এই এককোষী সবুজ শৈবালের নাম হচ্ছে জুক্লোরেল্লা। তাহলে দেখো, এখন দেখো খেয়াল করো, তাহলে একটা হাইড্রার গেস্ট্রোডার্মিসের সাথে এরকম একটা শৈবাল আছে। তাহলে এখন তাহলে বলো তো এখানে শৈবাল একটা প্রজাতি, হাইড্রার একটা প্রজাতি। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে, আমরা কি বলতে পারি কিনা দেখো তো, দুইটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব, এখানে দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব। তাহলে বলো, আবার বলো, জীব এখানে কি দুইটা একই প্রজাতিভুক্ত নাকি ভিন্ন প্রজাতিভুক্ত? ভিন্ন প্রজাতিভুক্ত। এবার বলো, তারা কি উপরে উপরে লেগে আছে নাকি ঘনিষ্ঠভাবে আছে, একদম ভিতরে ঢুকে গেছে ভিতরে? তাহলে ঘনিষ্ঠভাবে সহ অবস্থানের ফলে, মানে একসাথে অবস্থান করতেছে। তাহলে ঘনিষ্ঠভাবে সহ অবস্থানের ফলে, ঘনিষ্ঠভাবে কি হইল? সহ অবস্থানের ফলে, ঘনিষ্ঠভাবে সহ অবস্থানের ফলে। তাহলে আবার দেখো, দেখো আমি তোমাকে আরেকটা ব্যাপার বলি, যে দেখো আমার দেহের ভিতর এখানে কৃমি আছে। তাহলে কৃমি একটা প্রজাতি, আমি আরেকটা প্রজাতি, তাহলে আমরা দুটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব। কৃমিও আমার দেহের ভিতর ঘনিষ্ঠভাবে অবস্থান করতেছে, তবে এখানে কি হচ্ছে ব্যাপারটা, কৃমি হচ্ছে আমার দেহ থেকে পুষ্টি পদার্থগুলো শুষে নিচ্ছে, ফলে কৃমি উপকৃত হচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই ব্যাপারটা। কিন্তু এই সম্পর্কটার ক্ষেত্রে কি হচ্ছে, যে বিনিময় হচ্ছে, কিছু হাইড্রা উপকার হচ্ছে, মানে এই শৈবাল থেকে হাইড্রা কিছু উপকার পাচ্ছে, আবার তোমার হাইড্রা শৈবাল থেকে কিছু উপকার পাচ্ছে। ফলে এখানে একটা তাদের মধ্যে একটা পরস্পরের মধ্যে একটা কি হচ্ছে, মিউচুয়ালিজম বা এরকম একটা সম্পর্ক হচ্ছে। এই সম্পর্কটাকে বলবো হচ্ছে আমরা মিতজীবিতা। তাহলে মিতজীবিতাতে কি হচ্ছে, পরস্পর এভাবে থাকার ফলে পরস্পর কি হচ্ছে, উপকৃত হচ্ছে, পরস্পর উপকৃত হয়। কিন্তু কৃমির বেলা কি বলছিলাম আমি, একজন আরেকজন থেকে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই ধরনের যদি হয়, এই যে এই ধরনের যদি হয়, এই যে এই ধরনের যদি হয়, তাহলে এই সম্পর্ককে বা এই ধরনের সম্পর্ককে, এই যে এই ধরনের সম্পর্ককে, এই ধরনের সম্পর্ককে আমরা কি বলবো বলো তো? এই ধরনের সম্পর্ককে বলবো হচ্ছে আমরা মৃতজীবিতা। তাহলে পরীক্ষায় আসবে মৃতজীবিতা কাকে বলে। দেখো তুমি পরীক্ষায় কখনোই এভাবে লিখবা না, এটা একটা লাইন আকারে লিখবা, তবে তুমি শিকার সময় আমার মতো করে শিখবা। তুমি যদি এটা তিনটা লাইনে ভাগ করে পড়ো, তাহলে তোমার কি হবে, একটা ইম্পর্টেন্ট ক্লুও বাদ পড়বে না। তাহলে নাইলে তোমার ইম্পর্টেন্ট ক্লু বাদ পড়ে যাবে। তাহলে কি বললাম, দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহ অবস্থানের ফলে পরস্পর উপকৃত হলে এই ধরনের সম্পর্ককে আমরা কি বলবো বল? মৃতজীবিতা বলবো। তাহলে মৃতজীবিতা গেল। এখন কথা হচ্ছে এই মৃতজীবিতার উদাহরণ কি? তাহলে উদাহরণ তো আমরা শিখে ফেললাম, এটার উদাহরণ হচ্ছে এককোষী শৈবাল ও সবুজ হাইড্রার মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে মৃতজীবিতা। তাহলে খ নাম্বার প্রশ্ন আসলে তুমি কাকে বলে এবং উদাহরণ দিলে হয়ে যাবে। এবার আসো, যে পরীক্ষায় যখন তোমার আসবে যে একদম প্রয়োগগত দক্ষতামূলক প্রশ্নে, তখন তোমাকে বিস্তারিত লিখতে হবে। এখন প্রথমে আসো, যে এই হাইড্রাটা কিভাবে উপকৃত হয়। হাইড্রাটা চারভাবে উপকৃত হয়, আমি এখন পড়াবো। আর শৈবালটা কয়ভাবে উপকৃত হয়? শৈবালটা তিনভাবে উপকৃত হয়, আমি পড়াবো। তাহলে এখন বলো তো, যে এখানে শৈবালের দেহে ভালো করে খেয়াল করো, শৈবালের দেহে, শৈবাল তো একটা উদ্ভিদ, তাহলে এখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড, পানি, উদ্ভিদ কোষে তো অবশ্যই কি থাকবে,
শৈবাল বা উদ্ভিদ কোষে, তো এটা একটা উদ্ভিদ, তাহলে এখানে তো অবশ্যই প্লাস্টিক থাকবে, তাহলে এখানে সালোক সংশ্লেষণে বিক্রিয়া হবে। তুমি এসএসসিতে পড়ছো যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে C6H12O6 এবং অক্সিজেন এবং কি তৈরি করবে, পানি তৈরি করবে। তাহলে এইভাবে তারা কি তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কেমন? আর হাইড্রা, তাহলে হাইড্রা তো প্রাণী, হাইড্রা তো প্রাণী, ভালো করে খেয়াল করবা, হাইড্রা তো প্রাণী। তাহলে হাইড্রা কি করে, শ্বসন, এখানে শ্বসনের বিক্রিয়াটা করতেছে সে। শ্বসনের বিক্রিয়া কীরকম, C6H12O6 অক্সিজেন দ্বারা জারিত করে, তারপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, পানি তৈরি করতেছে, আর এটিপি তৈরি করতেছে। এটা হচ্ছে শ্বসনের বিক্রিয়া হাইড্রার ক্ষেত্রে হচ্ছে, যেহেতু প্রাণী। এবার ব্যাপারটা খেয়াল করো, কে কে কীভাবে উপকৃত হচ্ছে। তাহলে দেখো, শৈবাল যে সালোক সংশ্লেষণ করতেছে, এই সালোক সংশ্লেষণের জন্য কি দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার। সেই কার্বন ডাইঅক্সাইডটা সে কোত্থেকে পাচ্ছে, সে পাচ্ছে হচ্ছে ওই হাইড্রা দেহে যে শ্বসনের ফলে যে অক্সিজেন, যে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত হচ্ছে সেটা পাচ্ছে। তাহলে দেখো তো শৈবাল উপকার হচ্ছে কিনা। শৈবাল, এই যে আজকে যদি হাইড্রা যদি তাকে কার্বন ডাইঅক্সাইডটা না দিত, তাহলে সে শ্বসনের কাঁচামালটা পেত না, ফলে সালোক সংশ্লেষণ করতে পারতো না। তাহলে শৈবাল উপকৃত হচ্ছে কিভাবে, যে সালোক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাইঅক্সাইড লাগতেছে বা কাঁচামালটা লাগতেছে সেটা পাওয়ার মাধ্যমে, তাহলে সালোক সংশ্লেষণ করতে পারতেছে, এটা তার একটা উপকার। দ্বিতীয় উপকার কি, এবার দেখো তো, যে দেখো এই কোথায় আশ্রয় পাচ্ছে, দেখো তো এই শৈবালটা কোথায় আশ্রয় পাচ্ছে, হাইড্রার দেহে আশ্রয় পাচ্ছে, এই যে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে। তাহলে আশ্রয় পাচ্ছে, আশ্রয় কোথায়, আশ্রয়। তাহলে এবার এটা এমসিকিউতে আসবে, আশ্রয় কোথায় পাচ্ছে, গ্যাস্ট্রোডার্মাল পেশিয়াবরণী কোষে, এই যে গ্যাস্ট্রোডার্মিসে। তো গ্যাস্ট্রোডার্মিসের সমস্ত অংশ জুড়ে কি থাকবে, পেশিয়াবরণী কোষ থাকবে। তাহলে এটা গ্যাস্ট্রোডার্মাল পেশিয়াবরণী কোষে, তাহলে গ্যাস্ট্রোডার্মাল পেশিয়াবরণী কোষে, তাহলে গ্যাস্ট্রোডার্মাল পেশিয়াবরণী কোষে আশ্রয় পাচ্ছে। ক্লিয়ার? এরপর আসো, আশ্রয়ের পরে এবার একটু খেয়াল করো তুমি, যে এটা প্রাণী, তাহলে প্রাণীরা তাদের দেহ থেকে, প্রাণীরা তাদের দেহ থেকে, প্রাণীরা তাদের দেহ থেকে খেয়াল করবা, প্রাণীরা তাদের দেহ থেকে তাহলে প্রাণীরা তাদের দেহ থেকে বর্জ্য পদার্থ কোনটা বের করে দেয়, দেখি বলো তো। প্রাণীরা তাদের দেহ থেকে বর্জ্য পদার্থ কোনটা বের করে দেয়, এই যে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ। সাপোজ আমি পড়াইছিলাম এখানে হাইড্রা দেহের প্রধান বর্জ্য পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। হাইড্রা দেহের প্রধান বর্জ্য পদার্থ কি পড়াইছিলাম, অ্যামোনিয়া পড়াইছিলাম। তাহলে এটা বের করে দিচ্ছে। তাহলে অ্যামোনিয়া হচ্ছে একটা নাইট্রোজেন জাত পদার্থ। এই অ্যামোনিয়া থেকে পরবর্তীতে কি তৈরি হতে পারে জানো, অ্যামোনিয়া থেকে পরবর্তীতে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। আবার বলো, কি তৈরি হয়, অ্যামোনিয়া থেকে পরবর্তীতে কি তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। অ্যামোনিয়া থেকে পরবর্তীতে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। খেয়াল করিও, এই অ্যামিনো অ্যাসিড হচ্ছে কিসের মনোমার জানো, প্রোটিন বা আমিষের। তাহলে এই অ্যামিনো অ্যাসিড গুলা মিলিতভাবে তৈরি করতে পারে হচ্ছে আমিষ বা প্রোটিন। আমিষ বা কি তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার বর্জ্য পদার্থ। তাহলে বলো তো, যে হাইড্রার দেহ থেকে যে অ্যামোনিয়াটা বের হচ্ছে, সেই অ্যামোনিয়াটা কাজে লাগিয়ে শৈবাল কোন ধরনের খাদ্য তৈরি করতেছে বলো তো, আমিষ জাতীয় খাদ্য তৈরি করতেছে। তার মানে এ কি করতে পারতেছে এখান থেকে বলো তো, খাদ্য, এখান থেকে সে কি করতে পারতেছে বলো, খাদ্য, এখান থেকে সে খাদ্য উৎপাদন করতে পারতেছে। ভালো করে খেয়াল করবা। তাহলে কোন ধরনের খাদ্য তৈরি করতে পারতেছে, পরীক্ষা যদি আসে, আমিষ জাতীয় খাদ্য তৈরি করতে পারতেছে। আর সালোক সংশ্লেষণের মাধ্যমে কোন ধরনের খাদ্য তৈরি করতেছে সে, শর্করা জাতীয় খাদ্য। তাহলে পারবো কিনা দেখো, তাহলে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে। ক্লিয়ার? তাহলে এই তিনটা উপকার হচ্ছে, একটা হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইডটা হাইড্রা থেকে রিসিভ করে সালোক সংশ্লেষণ করতে পারতেছে, তার দেহে সে আশ্রয় পাইছে গ্যাস্ট্রোডার্মাল পেশিয়াবরণী কোষে। হাইড্রা দেহে যে অ্যামোনিয়াটা বের করে দিচ্ছে সেটাকে কাজে লাগিয়ে সে আমিষ জাতীয় খাদ্য তৈরি করতেছে। এখন আসো, তাহলে এই কিভাবে উপকার হচ্ছে হাইড্রা। তাহলে হাইড্রা দেখো, হাইড্রা তো প্রাণী, তাহলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে হাইড্রা, তাহলে এই যে যে শর্করা জাতীয় খাদ্যটা শৈবাল তৈরি করছে সেটাই সে কি করবে, খাদ্য হিসেবে গ্রহণ করবে। তার মানে এই কি পাচ্ছে এখান থেকে বলো, খাদ্য পাচ্ছে, খাদ্য প্রাপ্তি। তাহলে বলো তো কোন ধরনের খাদ্য, পরীক্ষা যদি জিজ্ঞেস করে,
শর্করা জাতীয় খাদ্য। ভালো করে খেয়াল করবা। এরপরে দ্বিতীয় কথা, খাদ্য পাচ্ছে। এবার বলো, এই যে যে অক্সিজেনটা সে শ্বসন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বের করে দিচ্ছে, নির্গমন করে দিচ্ছে, সেটাকে সে কাজে লাগাচ্ছে কোথায় দেখো? শ্বসন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। তাহলে সেটা শ্বসনে হেল্প করতেছে ওই যে ওই অক্সিজেনটা গ্রহণের মাধ্যমে। তাহলে গেল। এবার আর দুইটা কথা আছে, দেখো খেয়াল করো। প্রতিদিন আমাদের বাসায় যে ময়লাওয়ালা আসে ময়লা নিতে, তাহলে দেখো সে ময়লা নিয়ে যাচ্ছে, এটা কি তার লাভের জন্য নিয়ে যাচ্ছে নাকি তোমার লাভের জন্য নিয়ে যাচ্ছে? তোমার লাভের জন্য। কেন? কারণ ময়লাগুলা যদি ও না নিয়ে যায় তাহলে ও তোমার বাসায় ময়লার বাগাট হয়ে যাবে, দুর্গন্ধ থাকতে পারবে না তুমি। দ্যাট মিন সে ময়লা নিয়ে গেছে, তার মানে উপকার হচ্ছে পরোক্ষ, মানে তোমারই উপকার হচ্ছে। সে যদি মূল্যবান কোনো জিনিস নিয়ে যেত তখন ওর লাভ হইতো। ঠিক সেম যে দেখো তো, সে কার্বন ডাইঅক্সাইড সে কি করতেছে দেখো, এই কার্বন ডাইঅক্সাইড সে শৈবাল নিয়ে ফেলতেছে, তারপর অ্যামোনিয়াও শৈবাল কি করতে ফেলতেছে, নিয়ে ফেলতেছে। তার মানে এই অ্যামোনিয়াও সে শৈবালকে দিয়ে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকেও শৈবালকে দিচ্ছে। তাহলে এগুলা শৈবাল যদি না নিত, ওই যে ময়লাওয়ালার মতো, শৈবাল ময়লাওয়ালার মতো যদি সে না নিত, তাহলে কি হইতো বলতো? এগুলা তার দেহে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড জমা হয়ে একটা টক্সিক অবস্থার সৃষ্টি হইতো, ফলে এটা তার দেহের জন্য ক্ষতিকর হইতো। তাহলে সে নিয়ে সেটাকে কাজে লাগাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা যদি না নিত তাহলে সেটা তার দেহের জন্য ক্ষতি হইতো। তাহলে তার উপকারটা কি হচ্ছে? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণের মাধ্যমে তাকে রিলিফ দিচ্ছে বা তাকে উপকার করতেছে, আরটা হচ্ছে বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে তাকে কি করতেছে? উপকার করতেছে। বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে তাকে উপকার করতেছে। তাহলে এই ব্যাপারটা বুঝছো কিনা বলো? তাহলে বলো তো, আমাদের পরীক্ষায় আসবে যে কোথায় কি কি উপকার হয়। তাহলে কোথায় কি কি উপকার হয়? তাহলে হাইড্রার উপকার হচ্ছে খাদ্য পাচ্ছে, শ্বসন করতে পারতেছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে, বর্জ্য শোষণ করে নিচ্ছে, এগুলো তার জন্য উপকার। আর হাইড্রা দেহে তোমার শৈবালের দেহের জন্য উপকার কি? সালোক সংশ্লেষণ করতে পারতেছে, আশ্রয় পাচ্ছে এবং খাদ্য উৎপাদন করতে পারতেছে। এটা হচ্ছে আমাদের এতটুকু। এবার আসো, আমরা একদম লাস্টে চলে আসছি, এখানে আমাদের একটা পার্থক্য পড়তে হয়। এই পার্থক্যটা একটু আমরা পড়ে আসো তো। এই জিনিসগুলো তুমি এখান থেকে একটু দেখে নিবা। এই যে আশ্রয় কিভাবে হচ্ছে বিস্তারিত পরীক্ষা লিখতে পারার মতো, এই যে লাইনগুলো, এগুলো বলছি আমি, সবগুলো বলছি। আচ্ছা, এবার আসো যে হাইড্রা পরজীবিতা এবং মৃতজীবিতার মধ্যে যে পার্থক্য, এটা একটু তুমি রিডিং দিবা। তাহলে মৃতজীবিতাতে কি হয় দেখো তো, যে পরস্পর মৃতজীবী এবং পরস্পরের উপর নির্ভরশীল, এবং এখানে উভয় প্রজাতি সবসময় কি হয়? উপকৃত হয়। এবং উভয় প্রজাতি কিভাবে থাকে? ঘনিষ্ঠভাবে থাকে। কেমন? আর এটাতে কি হয়? একটা পোষক আর একটা পরজীবী। তার মানে কি, কৃমি তোমার দেহে আছে, তাহলে কৃমি হচ্ছে তোমার পরজীবী আর তুমি হচ্ছে তার পোষক। ঠিক একইভাবে তাহলে এখানে কে কার উপর নির্ভরশীল? পরজীবী পোষকের উপর নির্ভরশীল, আর এখানে পরস্পরের উপর নির্ভরশীল। দেখো এখানে ওরা ঘনিষ্ঠভাবে থাকে, আর এরা ঘনিষ্ঠভাবে নাও থাকতে পারে। কেমন? আর এখানে তোমার দুবই প্রজাতি উপকৃত হয়, এখানে অলওয়েজ কে উপকৃত হবে? পরজীবী উপকৃত হবে। তাহলে উদাহরণটা কি? এখানে উদাহরণ হচ্ছে মানুষ এবং ম্যালেরিয়া পরজীবী। হ্যাঁ, এখানেও আমরা বললাম সবুজ হাইড্রা এবং এককোষী সবুজ শৈবাল। আচ্ছা, এবার আসো যে এই দুইটা কথা একটু আমরা বলে দিই। যে মৃতজীবিতার ক্ষেত্রে যেহেতু পরস্পর থেকে উপকৃত হচ্ছে, তাহলে সে এই সম্পর্কটা চিরস্থায়ী হবে, এটা কখনোই ভাঙবে না, যেহেতু পরস্পর থেকে উপকৃত হচ্ছে। কিন্তু এটাতে দেখো, এটাতে তো একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা উপকৃত হচ্ছে, তাহলে এই সম্পর্কটা বেশি দিন টিকবে না। তাহলে এটা ক্ষণস্থায়ী হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু কখনোই কি হবে না? চিরস্থায়ী হবে না। আর এখানে দেখো পরজীবিতার ফলে এই অঙ্গের পরিবর্তন ঘটে, আর এখানে কখনোই অঙ্গের পরিবর্তন ঘটবে না। তাহলে এই জিনিসগুলো একটু দেখে নিবা। আবার আরেকটা প্রশ্ন আমাদের খ নাম্বার প্রশ্নে দিবে, এটা আমাদের লাস্ট এই অধ্যায়ের, যে হাইড্রাকে এতগুলা পর্ব থাকতে প্রাণী জগতের, মলাস্ক আছে, নেমাটোড আছে, প্লাটিহেলমিনথেস আছে, অ্যানিলিডা আছে, এতগুলা পর্ব থাকার পরেও কেন নিডারিয়া পর্বে স্থান দিচ্ছে? 5টা কারণ আমরা গুনে গুনে বলবো। একটা হচ্ছে হাইড্রা দ্বিস্তরী প্রাণী এবং নিডারিয়া পর্বের সমস্ত প্রাণী দ্বিস্তরী হয়, তাহলে তাকে এখানে স্থান দিতে হবে। বাকি অন্য কোনো পর্বের প্রাণীরা দ্বিস্তরী হয় না। এবং এখানে সিলেন্টারন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে, যেটা অন্য কোনো পর্বের প্রাণীদের থাকে না। এবং এখানে নিডোসাইড নামক একটা কোষ থাকে, যেটা অন্য কোনো পর্বের প্রাণীদের থাকে না।
ইন্টারস্টিশিয়াল কোষ নামক একটা বিশেষ কোষ থাকে, যেটার কারণে সে মুকুল উদ্গম করতে পারে, পুনরুৎপত্তি করতে পারে। এটা অন্য কোষ, অন্য কোনো পর্বের প্রাণীদের থাকে না। এবং এখানে কোষশিকা থাকে, যেটা অন্য কোনো পর্বের প্রাণীদের থাকে না। তাহলে আসলে আমরা আবার বলি, এখানে কি থাকবে? কোষশিকা থাকবে, সিলেন্টেরন থাকবে, নিউরোসাইট থাকবে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে, এবং এরা দ্বিস্তরী হবে। তাহলে আবার বলি, দ্বিস্তরী হবে, কোষশিকা থাকবে, তারপর হচ্ছে তোমার সিলেন্টেরন থাকবে, তারপর হচ্ছে তোমার দুই ধরনের কোষ, নিউরোসাইট এবং ইন্টারস্টিশিয়াল কোষ। এই ব্যাপারগুলোর কারণে আমরা হাইড্রাকে কোথায় স্থান দিই? নিডারিয়া পর্বে স্থান দিই। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা এই অধ্যায়টা আমরা যে ক্লাসগুলো দিছি, 6টা ক্লাস, এই 6টা ক্লাস তুমি সুন্দর করে সিরিয়ালি করে ফেলবা। আসলে তুমি যদি ডিটেলস পড়তে চাও তাহলে এটা অ্যাডমিশন পর্যন্ত কাভার দিবে। আর ওয়ান শট পড়লে দেখবে যে অনেক টপিক গ্যাপ হয়ে যাচ্ছে, ফলে তোমার অ্যাডমিশনের সময় ঝামেলা হচ্ছে। তাহলে তুমি কখনোই শর্টকাট খোঁজার আগে আগে হচ্ছে ডিটেলস পড়ে ফেলবা। এবং আমি এখানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন বইয়ের আমি আনার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা লাইন তুমি ইনশাল্লাহ এখানে পাবা। তাহলে তুমি একটু নোট করে করে এটা করে ফেলবা। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা মুস্তামিস বায়োলজির সাথেই থাকো।